আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সো আজকে আমরা জীববিজ্ঞানের সিকিউ সলভিং ক্লাস নিয়ে আসতেছি। সো জীববিজ্ঞানের আমরা একটা প্রশ্নকে ফলো করেছি, আমরা স্কুলের নামটা হাইট রাখতেছি। সো ওই স্কুলের প্রশ্ন থেকে আমাদের যেহেতু 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, সো আমরা সেখান থেকে আমরা ওই কোশ্চেন থেকে 4টা আমরা সিকিউ নিয়েছি। সো এই 4টা সিকিউ আমরা সলভ করব। সো প্রথম সিকিউ যদি আমরা দেখি, সো ক এবং খ আমি বলতেছি না, যে ক বলছে বিবর্তনবিদ্যা কি, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের কোশ্চেন। তারপরে খ নম্বরে বলছে যে রক্তকে যোজক টিস্যু বলা হয় কেন, সো এটা হচ্ছে মূলত দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন। সো আমরা গ এবং ঘ নিয়ে কথাবার্তা বলবো। সো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ, এখানে প্রথমেই আছে ব্যাকটেরিয়ার একটা চিত্র, চিত্র এক্স। যদি তোমরা খেয়াল করো যে এখানে আছে এক্স চিত্রতে আছে একটা ব্যাকটেরিয়ার চিত্র, এবং চিত্র ওয়াইতে আছে একটা অ্যামিবার চিত্র। এটা হচ্ছে একটা অ্যামিবা। আর চিত্র এক্সতে আছে হচ্ছে একটা ব্যাকটেরিয়া, চিত্র ওয়াইতে আছে একটা অ্যামিবা। সো এখানে আমাদের গ নাম্বার কোশ্চেন বলছে যে উদ্দীপকের উল্লেখিত এক্স এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সো আমরা জানি যে এক্স হচ্ছে ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের মনের রাজ্যের একটা জীব। সো আমাদের এটা ব্যাখ্যা করতে বলছে, যে মনের রাজ্যের জীবটা সম্পর্কে ব্যাখ্যা করতে বলছে। সো আমরা অ্যান্সার করি। সো প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নের যেহেতু উত্তর করতেছি, ওকে। সো আমরা প্রথমে লিখব যে 1 নং প্রশ্নের উত্তর। সো 1 নং প্রশ্নের উত্তর লেখার পর আমরা নিচ দিয়ে আমরা দুইটা ডট, মানে দুইটা লাইন টানবো। এটা অবশ্য হবে আমাদের, অবশ্যই এটা আমরা নীল কালার পেন ব্যবহার করব। আর লাইন দুইটাকে চেষ্টা করবো যত কাছাকাছি দেওয়ার, এবং একটু তারা গ্যাপ বোঝা যায় যে একটু গ্যাপ আছে, এবং যত কাছাকাছি সম্ভব তত কাছাকাছি দেওয়ার চেষ্টা করব, ওকে। সো এবারে আমরা যেহেতু গ নম্বর প্রশ্নের উত্তর করবো, সো এখানে আমরা দিব গ। এখানে আমরা গ দিয়ে এভাবে দুইটা একটা ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখান থেকে নিচ দিয়ে একটা একটা দাগ দিব। সো এরপর আমরা এখান থেকে আমাদের উত্তরটা লেখা শুরু করব। সো প্রথমে আমরা আইডেন্টিফাই করব যে আমাদের প্রশ্নে যে বলা হলো যে উদ্দীপকে উল্লেখিত এক্স, উদ্দীপকে উল্লেখিত এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সো এক্সটা কি, আগে আমরা এইটা আইডেন্টিফাই করব, তারপরে আমরা রাজ্য আইডেন্টিফাই করব, তারপরে আমরা এর বৈশিষ্ট্য ব্যাখ্যা দিব। সো সো আমরা আইডেন্টিফাই করব যে আমাদের জীবটা কি। সো আমরা এখানে লিখব যে উদ্দীপকের এক্স, এরপরে আমরা লিখব যে এটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত। সো এটি মনেরা রাজ্যের। এখানে কি বলা হয়েছে আমরা যদি এখানে দেখি, সো প্রশ্নে বলা হয়েছে যে এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য। সো এখানে রাজ্যের ওইভাবে আইডেন্টিফাই রাজ্য করা লাগবে না। সো এখানে আমরা বলে দিই যে এটি মনের রাজ্যের একটি একটি জীব। নিচে এর প্রশ্নে বলা হয়েছে রাজ্যগত বৈশিষ্ট্য, নিচে এর রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো। সো নিচে এর রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো। তারপর আমরা এখান থেকে মোটামুটি, যদি আমরা এখান থেকে, যেহেতু 3 মার্কের কোশ্চেন, সো এখান থেকে আমরা যদি মোটামুটি এখান থেকে আমরা যদি 6টা পয়েন্ট দেই, সো 6টা পয়েন্ট দিলে আমরা ইনশাল্লাহ 3 পেয়ে যাব। সো প্রথমে আমরা যদি দেখি যে এরা এককোষী ফিলামেন্টাস ও কলোনিয়াল, এরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল।
এরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল। এরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল। সো এখানে ফিলামেন্টাস মানে কিন্তু হচ্ছে একটির পর একটি কোষ লম্বালম্বি যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে এই টাইপের। সো এটাও তোমরা এখানে মানে ব্র্যাকেটের ভিতরে যে লেখাটা আছে সেটা দিতেও পারো, না দিতেও পারো। সো দিলে ভালো হয়, না দিলে সমস্যা নাই। সো এরপর আমরা যদি দেখি, এরপর আমরা দেখবো যে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। কোষে ক্রোমাটিন বস্তু থাকে এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। সো এরপর আমরা 3 নম্বরে লিখবো যে এরপর যদি আমরা দেখি যে এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই, ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। সো আমরা লিখবো যে এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই, শুধু রাইবোজোম আছে। সো এরপর 4 নম্বরে আমরা দেব। সো 4 নম্বরে দেব যে কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। সো এদের কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। সম্পূর্ণ মানটা বলেছে সম্পন্ন হয়। সো ওকে, 5 নম্বর পয়েন্টে আমরা দিব। সো 5 নম্বর পয়েন্টে দিব যে প্রধানত শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। সো এটা দিলে শুধু হয়ে যাবে যে এরা শুধু প্রধানত শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এবার লাস্ট যে পয়েন্টটা সেটা দিতে পারো যে এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। মনের রাজ্যের যে জীবগুলো আছে এদের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত নয়, বাকি সবগুলো নিউক্লিয়াস সুগঠিত। সো আশা করা যায় যে তুমি যদি একটু লেখো এই 6টা পয়েন্ট এবং আইডেন্টিফাই যদি তুমি করো, সো আইডেন্টিফাই থেকে তুমি 1 মার্ক পাবা, এবং এখান থেকে তুমি 6টা পয়েন্ট যেহেতু লিখছো এখান থেকে তোমাকে 2 দিবে 100%। সো এখান থেকে ইনশাল্লাহ তুমি 3 পাবা। সো এরপর আমরা দেখি যে আমাদের পরের কোশ্চেন কি বলছে। উদ্দীপকে উল্লেখিত এক্স ও
ওয়াই এর মধ্যে কোনটি উন্নত, তোমার তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। সো এক্স এবং ওয়াই এর মধ্যে আমরা অবশ্যই বুঝতেছি যে মনে রাখার পর আছে প্রোটিস্টা। সো প্রোটিস্টা রাজ্যের যে প্রাণীটা আছে এটা উন্নত। সো কেন উন্নত আমরা এখানে পার্থক্য করে উন্নতটা দেখাবো। যে প্রথমে আমরা পার্থক্যটা আমরা কীভাবে করবো, যে প্রথমে একটা মনেরা রাজ্যের বৈশিষ্ট্য দিব, তারপর আমরা একটা প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য দিব। সেভাবে কয়েকটা, আমরা যেহেতু 4 মার্কের প্রশ্ন, আমরা 4 থেকে 5টা পার্থক্য দেখাই দিব, মানে এটা প্যারা আকারে লিখতে হবে। তোমরা পয়েন্ট বা ছক আকারে এখানে লিখে কিন্তু মার্ক পাবা না। সো প্যারা আকারে লিখবো যে এটার সাপেক্ষে এটা এভাবে উন্নত, এটার সাপেক্ষে এটা এজন্য উন্নত। যেদের নিউক্লিয়াস সুগঠিত নয় এদের নিউক্লিয়াস সুগঠিত। তারপরে হচ্ছে এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, সরি এরা এককোষী, আবার এরা হচ্ছে এককোষী, মনেরা যেটা হচ্ছে এককোষী। আর প্রোটিস্টারা যেটা এককোষীও হইতে পারে আবার বহুকোষীও হইতে পারে। সো উন্নত হলো এখানে। আবার তোমরা যে বলতে পারো যে এখানে আহ, এদের রাইবোজোম থাকে না, মনের রাজ্যে রাইবোজোম থাকে, শুধু রাইবোজোম থাকে এবং বাকি অঙ্গাণু থাকে না। কিন্তু প্রোটিস্টার রাজ্যে রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে। সো আর উন্নত হইলো এখানে। এই কয়েকটা যদি তোমরা দাও, সেখানে পার্থক্য করলে বোঝা যাবে যে এগুলো আসলে উন্নত। সো এটা আর লিখে দেখাচ্ছি না। সো প্রথমে তোমরা আইডেন্টিফাই করবা যে এক্স হচ্ছে মনের রাজ্যের প্রাণী, মনের রাজ্যের একটা জীব, আর ওয়াই হচ্ছে প্রোটিস্টার রাজ্যের একটা জীব। যে মনেরা হচ্ছে অ্যামিবা, অ্যামিবা হচ্ছে, সরি, ওয়াই হচ্ছে একটা অ্যামিবা, অ্যামিবা হচ্ছে প্রোটিস্টার রাজ্যের জীব। আর এক্স হচ্ছে তোমার হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের মনের রাজ্যের জীব। সো দিয়ে বলবা যে প্রথমে ব্যাখ্যা, মানে প্রথমে এই আইডেন্টিফাই করার পর তারপর নিচে ব্যাখ্যা দিবা যে এর এর থেকে এটা উন্নত, এর থেকে এটা উন্নত, এভাবে উন্নত দিয়ে তারপর যে লাস্টে দিবা যে উপরোক্ত ব্যাখ্যা থেকে বা উপরোক্ত পার্থক্য থেকে আমরা বুঝতে পারি যে এক্স এক্স এর তুলনায়, অর্থাৎ মনের রাজ্যের তুলনায় প্রোটিস্টার রাজ্য ওয়াই বেশি উন্নত। সো এটাই তোমাকে এখানে প্রমাণ করতে বলছে যে কোনটি উন্নত, তোমার উত্তর সাপেক্ষে ব্যাখ্যা দিতে বলছে। ওকে, সো এরপর যদি আমরা দেখি পরের কোশ্চেন আমাদের কি আছে। সো 3 নম্বর কোশ্চেনে আমরা যদি দেখি, সো এখানে আমরা কখ করবো না। সো বলছে যে চিত্র, গ নাম্বারে দেখো, বলছে যে চিত্র আর এর বিভাজনের ফলে কি সমস্যার সৃষ্টি হয়, তোমার মতামত দাও। চিত্র আর, সো চিত্র আর, আমরা যে চিত্র দিকে একটু লক্ষ্য করি। সো এখানে আর আর এর বিভাজনের ফলে, চিত্র আর এর বিভাজনের ফলে কি সমস্যার সৃষ্টি হয়, মতামত দাও। সো চিত্র আর যদি আমরা দেখি, সো এটা হচ্ছে আমাদের চিত্র আর। সো আমরা জানি যে বিভাজন মূলত আমাদের বইয়ে দেওয়া হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। সো মাইটোসিস বিভাজনের ফলে কি হয়, মাইটোসিস বিভাজনের ফলে একটি কোষ থেকে 2টি কোষের সৃষ্টি হয়, এবং মিওসিস বিভাজনের ফলে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। সো মাইটোসিস বিভাজন, এটা হচ্ছে আমাদের মাইটোসিস বিভাজন, আর এটা হচ্ছে আমাদের মিওসিস বিভাজন। কিন্তু আমরা কোথাও দেখি নাই যে 3টা বিভাজন হয়। সো 3টা বিভাজন কখন হয়, যখন একটা থেকে, একটা কোষ থেকে 3টা হয়, তখন সেটা হচ্ছে মাইটোসিস বিভাজন। কিন্তু অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজন, মানে মাইটোসিস বিভাজনটা যখন নিয়ন্ত্রিত থাকে না, তখন 3টা কোষের সৃষ্টি হয়, তখন 2টা না হয়, তখন 3টা অপত্য কোষের সৃষ্টি হয়। সো আমরা জানি যে এর ফলে মূলত ক্যান্সারের সৃষ্টি হয়, ক্যান্সার সহ আরও অনেক রোগের সৃষ্টি হয়। সো এ কারণেই আমাদের এখানে এটাই ব্যাখ্যা করতে বলতে, চিত্র ওয়াই এর বিভাজনের ফলে কি সমস্যার সৃষ্টি হয়, মতামত। সো কি সমস্যার সৃষ্টি, আমরা জানি যে ক্যান্সারের সৃষ্টি হয়। সো এটা আমরা প্যারা আকারে লিখবো। সো প্রথমে আমরা আইডেন্টিফাই করবো যে চিত্র আর দ্বারা, প্রথমে লিখবো চিত্র আর দ্বারা কোষ বিভাজনের মাধ্যমে একটি একটি কোষ থেকে 3টি অপত্য কোষ সৃষ্টিকে দেখানো হয়েছে, যা অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফল। নিয়ন্ত্রিত কিন্তু না, নিয়ন্ত্রিত হলে কিন্তু একটি থেকে 2টি হইতো। সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফল। সো মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে টিউমার, এমনকি ক্যান্সারেরও সৃষ্টি হতে পারে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে একটি থেকে 2টি, 2টি থেকে 4টি, এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে, অর্থাৎ কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কিন্তু কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। এর ফলে টিউমারের সৃষ্টি হয়, যা কোনো কোনো ক্ষেত্রে যা কোনো কোনো ক্ষেত্রে পরবর্তীতে ক্যান্সারেও পরিণত হতে পারে। ক্যান্সার কোষও নিয়ন্ত্রণাধীন অস্বাভাবিক কোষ বিভাজনের ফসল। সো আমরা বুঝতে পারলাম যে এখানে ক্যান্সারটা মূলত হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে, ক্যান্সার কোষের সৃষ্টি হয়। 3টা যখন হয় তখন ক্যান্সার কোষের সৃষ্টি হয়। সো আমরা এটা সুন্দর ব্যাখ্যা করে দিব ইনশাল্লাহ। সো এরপর বলছে যে আমরা যে ঘ নম্বরে দেখি, বলছে জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় চিত্র পি ও চিত্র কিউ এর মধ্যে কোনটি অধিক ভূমিকা রাখে। সো
আমরা যদি পি এবং কিউ লক্ষ্য করি, চিত্র পি এবং কিউ লক্ষ্য করি, এটা হচ্ছে চিত্র পি। এটা হচ্ছে আমাদের, আমরা যদি একটু ইয়া করি, যে এটা হচ্ছে আমাদের মিওসিস বিভাজন। সো মিওসিস আমাদের কোথায় হয়? মিওসিস আমাদের হচ্ছে বংশ বৃদ্ধিতে জাইগোট সৃষ্টি করে। আর মাইটোসিস হচ্ছে আমাদের দেহ গঠন করে। সো আমাদের গুণগত মানটা বজায় রাখে হচ্ছে, সর্বাধিক বজায় রাখে হচ্ছে মাইটোসিস। কেন মাইটোসিস সর্বাধিক বজায় রাখে? কারণ মাইটোসিস যদি বজায় না রাখতো তাহলে আমাদের শরীরের সকল কোষ একই রকম হইতো না, কোনোটা সাদা হইতো, কোনোটা কালো হইতো, কিন্তু সবগুলো কোষ একই রকম হয়। কেন হয়? কারণ এখান থেকে যে এখান পর্যন্ত যে কোষটা আসলো, সো এই কোষটা কিন্তু মানে কোনো ইয়া হয়নি, কমতি হয়নি বা কোনো বাড়তি হয়নি, এটা ডিরেক্ট আসছে। সো এটা একদম হচ্ছে মানে একদম এখানে যেটা মাতৃকোষে যেটা ছিল অপত্য কোষেও সেটা সেটা আসছে। কিন্তু আমরা যদি মিওসিসের বেলা লক্ষ্য করি, মিওসিসের বেলা কিন্তু অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম কিন্তু অর্ধেক হয়ে যায়, এখানে যদি দুইটা থাকে পরের বার কিন্তু একটা হয়ে যায়। সো এর ফলে মাতৃকোষের মানে এখানে থেকে মাতৃকোষের অর্ধেক থাকে হচ্ছে অপত্য কোষে, সেখানে অর্ধেক হয়ে যায়। যদিও এটা আমাদের বংশগতের একটা জাইগোট সৃষ্টি করে, তারপরেও কিন্তু এখানে অর্ধেক হয়ে যায়। অর্ধেক হয়ে যাওয়ার পর দুইটা মিলে জাইগোট টু এন আমাদের সৃষ্টি হয়। কিন্তু এখানে আমাদের মূলত এটা ডিরেক্ট, যে দুইটা ছিল না, এই দুইটা ক্রোমোজোম ছিল, দুইটা ক্রোমোজোমই কিন্তু আছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। সো আগের মাতৃকোষটা যেরকম ছিল, সো পরের যে অপত্য কোষগুলো, সেই অপত্য কোষগুলো সেম থাকে। সো এই কারণেই মূলত আমাদের দেহের মানে গঠনটা ঠিক থাকে, যে আমাদের দেহের সবগুলো কোষ একই রকম থাকে। আবার যখন আমাদের কোথাও শরীরের কোথাও কেটে যায়, তখন সেই জায়গাটা যখন পূরণ হয়, সেই পূরণটাও কিন্তু আমাদের মাইটোসিসের কারণেই হয়। সো মাইটোসিসের কারণে কিন্তু ওই জায়গাটা কিন্তু মানে মাংসটা যখন ওই জায়গায় পূরণ হয়ে যায়, তখন কিন্তু ওই একই কালারের মাংস থাকে। সো মাইটোসিস এর জন্যই হচ্ছে মাইটোসিসের গুণগত মানটা, যে গুণগত স্থিতিশীলতা আছে, এটা রক্ষা করে, মানে পি এর তুলনায় রক্ষা করে। এখানে মূলত এটাই হবে, পি এর তুলনায় হোক আর স্পেসিফিকভাবে হোক, যে কিউ হবে, মাইটোসিসই হবে। সো এটা ব্যাখ্যা করে দিব, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। সো এখান থেকে আমাদের গ ঘ শেষ। সো এরপরে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে। বলা হয়েছে নিচের ছকটি লক্ষ্য করো। জবা, এস হচ্ছে জবা, এটা হচ্ছে সহবাসী উদ্ভিদ। আর পেঁপে, পি হচ্ছে, আর হচ্ছে আমাদের পেঁপে, যেটা হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ। আচ্ছা, সো আমাদের প্রশ্ন যদি আমরা দেখি, সো ক নাম্বার এবং খ নাম্বার আমরা করবো আলাদাভাবে। সো এখানে বলা হয়েছে যে উদ্দীপকে এস এর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি ব্যাখ্যা করো। সো এখানে আমাদের মাস্ট চিত্র দিতে হবে। সো এখানে যদি আমরা দেখি যে এস এর কথা বলছে, সো এস হচ্ছে আমাদের জবা। সো এস হচ্ছে আমাদের জবা, এটা হচ্ছে সহবাসী উদ্ভিদ। সো এই জবার আমাদের প্রশ্নে বলছে যে এস এর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি ব্যাখ্যা করো। সো এখানে প্রথমে আমাদের মানে চিত্রটা দিতে হবে। সো আমরা প্রথমে লিখবো যে এক্স হলো জবা, এস হলো জবা। সো জবার মানে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি নিচে ব্যাখ্যা করা হলো। সো ব্যাখ্যা করা, এরপর আমরা একটা চিত্র দিব, আমরা অবশ্যই চিত্র দেওয়া লাগবে এখানে। সো চিত্রটা আমরা ফার্স্ট আঁকার ট্রাই করব। সো ওকে, সো এর জন্য আমরা জানি যে এখানে কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যে এখানে আমরা জানি যে স্ত্রী গ্যামেটোফাইট, এখানে ব্যাখ্যাটা আমাদের বইয়ে দেওয়া আছে সুন্দরভাবে। সো স্ত্রী গ্যামেটোফাইট মূলত কি? স্ত্রী গ্যামেটোফাইটে মূলত 3টি কোষের সৃষ্টি হয়। এখান থেকে আমাদের একটি কোষ মাত্র থাকবে, একটি কোষ থাকার পর বাকি 3টি কোষই মূলত নষ্ট হয়ে যায়। সো এটা আমরা এখন রাখবো। সো প্রথমেই ওকে, সো প্রথমে সো এবার এখানে কিছু দাগিয়ে দেবো। ওকে, সো এখানে আমরা দেখি এটা মেসেজ চলে আসলো। সো এখানে, সো এখানে আমাদের এবার এবার আমরা দেখি, সো এবার দেখো দেখি এবার, সো এবার এখানে এটা বলে রাখতে হবে। ওকে, সো এটা দেখতে হবে। সো এখানে এখান থেকে নেবে লাইভ। সো এরপর, সো এটা হচ্ছে নিউক্লিয়াস। সো এরপর থেকে মানুষ হচ্ছে, সো এখানে আমরা লাগিয়ে দেব। ওকে, সো এখান থেকে আমাদের চারটা ভাগে ভাগে যায়। ওকে, সো এখানে ভাগে যাচ্ছে। সো এরপর যদি দেখি ভাগ করে 3টা ছিল, সো এখানে আমরা আগে যাবো। তো ফার্স্ট আগে, সো এবার একটা ক্লাস ছিল। ওকে, ওকে, সো এখানে দেখে শুরু করি। আর এখানে একটা লাগবে, আমরা এখানে লাগবে। সো এখানে দেখে শুরু করছি। সো এখানে ওটা লাগে ঠিক আছে, রস হয়েছে। সো এখানে আমরা দুই লাগে। সো এখানে আমরা দুই লাগে যেটা আছে। ওকে, সো এবার আমরা চলে, সো এখানে দেখো এটা একটু মোটা হয়ে গেছে মানে এইভাবে দেখো এটা। সো সেই যে পার্টিকেল রাখতে হবে সামনে বুঝে গেলে ভিতরে আমরা করতেছি। ওকে, সো এখানে একটু ভাগ করে। ওকে, করে বাজে হয়।
পরে ওকে সো আমি এটা আছে সো এখানে তিনটা দেখতে পাচ্ছি এখানে তিনটা ক্লাস আর এখানে মাঝে আর এই যে হচ্ছে বর্গ সংখ্যা সো মাঝে কাটবো আর সো মাঝে কাটবো ক্লাস সো এখানে কাটবো আর এখানে 2 সো রাখতে হবে সেটা বোঝার জন্য ক্লাস ওকে এই মানে চলো হয়ে গেল ওকে সো লাস্ট আছে ওকে কেমন যায় ওকে 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 সো সো লাস্ট আছে আইও সো এটা সো আইও করতে হবে সো এটা রাখতে হবে সো এটা আইও সো এটা আইও করতে হবে Yo soy la cosa, más de la misma, bueno, que diga, bueno, que diga, era más de la cosa, okay, so এটা বাকি যে সাইজ লাগে সবাই সবাই কষ্ট সব আমরা দিয়েছি সব সব রিমুভ করে ঠিক আছে সব কষ্ট সো আমরা ইজি লাগে সো ইজি লাগে সো আমরা কোথায় লিখব আমরা সবাই এই জন্য আগে পড়া যাবে কাজ করে দিব ওকে লাগে সো আমরা লাগে আমরা লাগে করে সো ওকে সো এবার আমাদের লাস্ট যেটা আছে সো লাস্ট সিকিউ হচ্ছে সিকিউ নাম্বার ও সরি এটা তো এখনো ঘ নাম্বার আছে সো এর ঘ নাম্বারে বলা হয়েছে কি যে প্রজাতির অস্তিত্ব রক্ষায় এস এবং ওয়াই এর সংগঠিত পরাগায়নের মধ্যে কোনটি অধিক কার্যকরী সো প্রথমে যদি আমরা দেখি যে প্রথমে আছে কিন্তু হচ্ছে জবা সো জবা হচ্ছে সহবাসী মানে এর একটা ফুলের মধ্যেই পুরুষ এবং স্ত্রী দুটোই থাকে আর পেঁপে হচ্ছে ভিন্নবাসী মানে এর আলাদা আলাদা ফুলে থাকে একটা পুরুষ ফুল থাকে একটা স্ত্রী ফুল থাকে সো আমরা জানি যে একই গাছের মধ্যে যখন পরাগায়ন হয় তখন আমরা জানি যে সেটা বেশি সাশ্রয়ী কেন সাশ্রয়ী এতে পরাগরেণুটা কম অপচয় হয় মানে একটা গাছের মধ্যে যখন থাকে তখন পরাগরেণুটা কম অপচয় হয় এবং যখন ভিন্ন গাছের মধ্যে যায় তখন সেই পরাগরেণুটা বহন করার সময় অনেক পরাগরেণু নষ্ট হয়ে যায় বা অনেকভাবে এটার ঘটে আর কি কিন্তু যখন একই গাছের মধ্যে হয় তখন কিন্তু পরাগরেণুটা নষ্ট হয় না সো এই দিক বিবেচনায় আমরা বলতে পারি যে এসি হচ্ছে বেশি উন্নত মানে আমাদের যে জবা আছে সেই জবাটাই হচ্ছে বেশি উন্নত কারণ এটা সহবাসী পরাগায়ন আমরা জানি স্বপরাগায়ন আর এটা হচ্ছে পরপরাগায়ন সো এটা হচ্ছে স্বপরাগায়ন জবা হচ্ছে স্বপরাগায়ন তাই হচ্ছে এটা বেশি উন্নত বেশি ভালো এবং যে আর হচ্ছে পেঁপে পেঁপে হচ্ছে আমাদের পরপরাগায়ন সো পরপরাগায়নের ফলে অনেক পরাগরেণু নষ্ট হয় এই কারণে এটা উন্নত না এস এর তুলনায় এটা উন্নত না সো আর এর তুলনায় আমরা বলতে পারি যে এস এর পরাগায়নের মাধ্যমে হচ্ছে অধিক কার্যকরী একটা মাধ্যম ওকে সো এটা সুন্দরভাবে বিশ্লেষণ করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে সো এরপরে আমাদের লাস্ট যে সিকিউটা আছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে চিত্র দেওয়া আছে এখানে সান দেওয়া আছে সূর্য সো সূর্য এখানে দেওয়া আছে যে ভাসমান সবুজ উদ্ভিদ সো ভাসমান সবুজ উদ্ভিদ এবং দেওয়া আছে ছোট মাছের নিচে আমরা দেখতে পাচ্ছি এন দেওয়া আছে এবং দেওয়া আছে বড় মাছ সো ক এবং খ আমরা আলাদাভাবে পড়বো সো আমরা গ এবং ঘতে চলে আসি সো গতে বলছে যে উদ্দীপকের আলোকে কোনটি একটি জলজ বাস্তুতন্ত্রের চিত্র সহ অঙ্কন করো চিহ্নিত করে চিত্র সহ অঙ্কন করো এটা কিছু একটা ছিল সো এখানে যে চিত্রটা আঁকতে বলছে এখানে প্রথমত যেটা বলছে যে চিত্রটা আঁকতে হবে আমাদের যে পুকুরের বাস্তুতন্ত্র এখানে উদ্দীপকের আলোকে একটি জলজ বাস্তুতন্ত্র এখানে পুকুরের বাস্তুতন্ত্র বোঝানো হয়েছে সো সূর্যালো থেকে ভাসমান সবুজ উদ্ভিদ তারপর ছোট মাছ তারপর বড় মাছ ওকে সো চিত্রটা আঁকার জন্য আমরা একদম ইজিলি চিত্রটা আঁকবো সো এর জন্য আমরা কী করবো সো ফার্স্ট অফ অল আমরা কি জানি যে কি থাকে আমাদের উৎপাদক থাকে এটা আমাদের বইয়ে আছে হয়তো আমাদের বইয়ে হয়তো ওটা আছে সো পুকুরের বাস্তুতন্ত্র আমরা একটা পুকুর কেমন একটা পুকুর ওকে আমি যা ওকে চলো পুকুর পুকুর কি আছে ওখানে পুকুর ঘাস আছে সেই ঘাস আছে এখানে ঘাস আছে ওকে এটা সবুজ দেখা দুই পুকুর আছে এটা ইয়া দুই না বাস করে সো এটা দেখো সো এটা দেখো আইতা আইতা দেখো এখানে উৎপাদক থাকে উৎপাদক পাইছি এটা সব আছে সব আছে ওকে এটা ছোট মাছ ছোট মাছ ওকে 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 সো এটা দেখো এটা দেখো সো দিকে দেখো হয়তো বল আছে সো আছে মানে দিয়ে ওকে আমি যেটা বলা সো দিকে দেখো সো দিকে দেখো মানে বলা সো দিকে দেখো মানে বলা সো এটা জায়গা বলা এই জায়গা বলা ওকে সো দিকে দেখো সো এটা দিকে দেখো আর দিকে দেখো বাস বলা ওকে দিকে দেখো সো দিকে দেখো দিকে দেখো ওকে সো এখন জানা আছে আমরা সো এটা দেখো দিকে দেখো সো ওখানে দিকে দেখো ওকে এটা দিকে দেখো আচ্ছা দিকে দেখো দিকে দেখো সো এটা ভিডিও স্টোরি এটা দিকে দেখো Puedes dejarlo. Solo tienes que cortarlo, ¿no? Sabes, no me lo he dicho. Y bueno, ¿sabes? Vídeo está, ¿no? Vídeo está, ¿no? Se lo sabes.
চিত্র লিখলে ইনশাল্লাহ আমরা মার্ক পেয়ে যাবো। সো নিচে আইডেন্টিফাই করবো তার চিত্র, পুকুরের বাস্তুতন্ত্র। ওকে, তোমরা লিখে নিবে আর কি। সো এখান থেকে তারপরে তোমরা এখানে বলছে কি, এখানে প্রশ্ন বলছে যে উদ্দীপকের আলোকে আচ্ছা চিহ্নিত করবা এবং এখানে বলবা যে কোনটা কোন স্তরের খাদক, কেন হইলো যে সূর্যের আলো থেকে যে প্রথম স্তরের খাদক, যে সূর্যের আলো থেকে যে উৎপাদকগুলো খাদ্য তৈরি করলো, তারপর উৎপাদককে আবার ছোট মাছ খাইলো, ছোট মাছকে আবার বড় মাছ খাইলো, আবার বড় মাছকে আবার বড় মাছ যখন মারা গেল তখন আবার বড় মাছকে আবার বিয়োজক পচাইলো, পচানোর পর আবার উৎপাদকের জন্য উৎপাদকের জন্য আবার খাদ্য, উৎপাদক আবার সেটাকে খাদ্য হিসেবে ব্যবহার করলো। সো এইভাবে কীভাবে চক্রটা ঘুরে আসছে সেটা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলে আমাদের গ নাম্বারটা শেষ। আর অবশ্যই চিত্র দিতে হবে, চিত্র দেওয়ার পর আমরা এটা ব্যাখ্যা দিয়ে দিব। সো শেষ কাহিনী। সো এবার বলছে যে এন এর সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের উপর কি প্রভাব পড়বে বিশ্লেষণ করো। সো এন আমাদের এখানে দেওয়া আছে দেখো ছোট মাছ। সো ছোট মাছের যখন সংখ্যা কমে যাবে, ছোট মাছ যখন সংখ্যা কমে যাবে তখন আমাদের এই বিয়োজককে, এই যে ভাসমান সবুজ উদ্ভিদটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের এটা কিন্তু হচ্ছে আমাদের উৎপাদক। সো উৎপাদকটাকে ভাঙানোর মতো স্পেসিফিক কোনো থাকবে না। তখন সব বড় মাছ কিন্তু তোমার উৎপাদককে খাবে না। কিছু কিছু বড় মাছ আছেন যারা ঘাস লতা পাতা খায়, কিন্তু সব বড় মাছ তো ঘাস লতা পাতা খায় না, কিন্তু অধিকাংশ ছোটো মাছ কিন্তু ঘাস লতা পাতা খায়। সো যখন অধিকাংশ বড় মাছ ঘাস লতা পাতা খায় না তখন কিন্তু অনেক বড় মাছই খাদ্যের অভাবে ভুগবে, কারণ তারা এই যে প্রথম স্তরের খাদকটাকে খেতে পারবে না। সো তারা তো প্রথম স্তরের খাদকের উপর নির্ভরশীল। তো তারা যখন প্রথম স্তরের খাদককে খেতে পারবে না তখন তারা একটা খাদ্যের একটা ঝুঁকির মধ্যে থাকবে, একটা খাদ্যের একটা অভাব ফিল করবে। সো এ থেকেই মূলত বাস্তুতন্ত্রে একটা অস্বাভাবিক একটা পরিস্থিতির সৃষ্টি হবে। সো বাস্তুতন্ত্রে মূলত কোনোটাই কম প্রয়োজনীয় নয়, প্রত্যেকটা স্তরের খাদক, বিয়োজক বলো, উৎপাদক বলো, প্রত্যেকটাই প্রয়োজনীয়। সো এই থেকে বলতে পারি যে যদি এনের সঙ্গে যদি কমে যায় তাহলে বাস্তুতন্ত্রে একটা খারাপ প্রভাব পড়বে। কি প্রভাব পড়বে? সো এখানে বলছে যে কী প্রভাব পড়বে, সো একটা খারাপ প্রভাব পড়বে, আমরা এটা বলতে পারি। সো আমরা এই 4টা সিকিউ মূলত রাখছিলাম। এটা হচ্ছে একটা স্কুলের একটা টেস্ট এক্সামের কোশ্চেন থেকে আমরা 4টা কোশ্চেন বেসে আর কি করছিলাম। সো স্কুলের নামটা আমরা হাইট রাখছি। আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হবে অন্য কোনো সিকিউ সলভিং ক্লাসে অন্য কোনো সাবজেক্টে, অথবা আসতে পারে বায়োলজিও। সো এটা ছিল আমাদের মাস্টারের প্রথম হয়তোবা রেকর্ডেড ক্লাস, আর হয়তোবা আছে যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে যে গ্রো উইথ নলেজ। সো গ্রো উইথ নলেজে আরও আছে। সো ভালো থাকবে সবাই, আর ভিডিও দেখা তো অবশ্যই অনুরোধ থাকবে। সো অনুরোধ করবো না যেহেতু খারাপ ভিডিও। সো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।